সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 এর অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স অর্থাৎ সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের প্রিলিমিনারি পার্টটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে সেমিকন্ডাক্টর কি, তার বেসিক স্ট্রাকচার এবং সেই সেমিকন্ডাক্টরকে নিয়ে কীরকমভাবে বিভিন্ন প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টস করা হয় সেই নিয়ে একটু প্রাথমিক আলোচনাগুলো এই ভিডিওতে করে রাখছি আমি। তো চ্যাপ্টার শুরু করার জন্যই প্রথমেই আমাদেরকে কতগুলো টার্ম সম্বন্ধে একটু পরিচয় করে নিতে হবে। সেই টার্মগুলো কী কী এক এক করে বলছি, দেখতে থাকুন। আমরা ছোটবেলা থেকে প্রত্যেকেই অ্যাটমিক স্ট্রাকচার সম্বন্ধে পড়াশোনা করেছি। একটা অ্যাটমের স্ট্রাকচার কীরকম হয়, তার সেন্টারে নিউক্লিয়াস থাকে, ইলেকট্রনগুলো চারপাশে বিভিন্ন অরবিটে রিভলভ করে। আমরা এও জানি প্রত্যেকটা অরবিটে যে ইলেকট্রনগুলো রোটেট করছে বা রিভলভ করছে তাদের এনার্জি কিন্তু ফিক্সড হয়, যেগুলোকে কোয়ান্টাইজড এনার্জি বলা হয়। NH কাট বা NH/2π এর সঙ্গে সমান হয় সেই এনার্জিগুলো। এইবার সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনগুলো রিভলভ করে তাদেরকে কি বলা হয়? যোজ্যতা ইলেকট্রন, কেননা ওগুলোই ওই অ্যাটমটার যোজ্যতা কি হবে সেটা ডিটারমাইন করছে। তার মানে সেই যোজ্যতা ইলেকট্রনগুলোরও একটা এনার্জি নির্দিষ্ট। এইবার যে সমস্ত ইলেকট্রনগুলো একটা ফিক্সড এনার্জি নিয়ে ঘুরছে তাদেরকে নিয়ে আমি যদি একটা দল কল্পনা করি, সেই দলটাকেই বলা হবে এনার্জি ব্যান্ড। তার বুঝতেই পারছো, ভ্যালেন্স ইলেকট্রনগুলোকে নিয়ে আমি যদি কোনো দল এক্ষুনি বানাই, সেই দলটার নাম তাহলে কি দেবো? ভ্যালেন্স ব্যান্ড। তাহলে সেটা আমি লিখে রাখছি, ভ্যালেন্স ব্যান্ড, বাংলায় যাকে বলা হয় যোজ্যতা পটি। তাহলে ভ্যালেন্স ব্যান্ড বা যোজ্যতা পটি মানে কি? ভ্যালেন্স ইলেকট্রনগুলোকে নিয়ে যে ব্যান্ড বা দল কল্পনা করা হয়েছে সেইটা। তাহলে তার এনার্জিটা ফিক্সড, সেটাকে আমরা ই ফর এনার্জি অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ড সাফিক্সে লিখে রাখলাম। এইবার যোজ্যতা কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘুরছে সেগুলো তো নিউক্লিয়াসের দ্বারা বন্ধন শক্তি দিয়ে আবদ্ধ। আমি যদি বাইরে থেকে কিছু এনার্জি ওই অ্যাটমকে দিই, ভ্যালেন্স ইলেকট্রনগুলো সেই এনার্জিকে অ্যাবজর্ব করবে এবং অ্যাবজর্ব করে কি হবে? ওই অরবিট থেকে মুক্ত হয়ে যাবে, মুক্ত হয়ে হায়ার এনার্জি স্টেটে পৌঁছে যাবে এবং সেইগুলো ফ্রি ইলেকট্রনে পরিণত হবে। আর ফ্রি ইলেকট্রন কি করে? কারেন্ট কন্ডাকশনে হেল্প করে। ওই জন্য তাদেরকে পরিবাহী ইলেকট্রন বা কন্ডাকশন ইলেকট্রন বলে। এইবার ভ্যালেন্স ব্যান্ডে যখন ইলেকট্রনগুলো ছিল তাদের একটা ফিক্সড এনার্জি ছিল, বাইরে থেকে প্রত্যেকে সেম অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব করলো, দিয়ে প্রত্যেকেই ফ্রি হলো। তাহলে এখন ফ্রি ইলেকট্রন যারা ঘোরাঘুরি করছে তাদেরও এনার্জি একই। সেই ইলেকট্রনগুলোকে নিয়ে আমি আবার একটা দল কল্পনা করতে পারি। সেই দলটার নাম তাহলে কি দেব? কন্ডাকশন ব্যান্ড। কেননা এখন ইলেকট্রনগুলো কন্ডাকশনে হেল্প করছে এবং তাদের প্রত্যেকের এনার্জিটা ফিক্সড। তাদেরকে নিয়ে আমি দল কল্পনা করেছি, নাম হচ্ছে কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন পটি। রিপ্রেজেন্ট করব কিভাবে? ই ফর এনার্জি সাফিক্সে কন্ডাকশন ব্যান্ড। তাহলে ক্লিয়ারলি বুঝতে পারছো ভ্যালেন্স ব্যান্ডের থেকে কন্ডাকশন ব্যান্ডের এনার্জি কিন্তু বেশি, কেননা কিছুটা বাইরে থেকে অ্যাকসেপ্ট করে কিছুটা এনার্জি অ্যাবজর্ব করে ভ্যালেন্স থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনগুলো জাম্প করেছে। তার মানে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে একটা এনার্জির গ্যাপ থাকবে, সেইটাকে বলা হয় ব্যান্ড গ্যাপ এনার্জি। আমি টার্মগুলো সব এক এক করে লেখাচ্ছি, এই টার্মগুলো গোটা এই চ্যাপ্টারটা জুড়ে কাজে লাগবে। ব্যান্ড গ্যাপ এনার্জি, তার মানে দুটো ব্যান্ড, একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, একটা কন্ডাকশন ব্যান্ড, সেই দুটো ব্যান্ডের মাঝে যে এনার্জির ডিফারেন্সটা তাকেই বলা হয় ব্যান্ড গ্যাপ এনার্জি। তাকে ডেল্টা ই অথবা ই জি, জি ফর গ্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সেটা হবে ই কন্ডাকশন মাইনাস ই ভ্যালেন্স ব্যান্ড। ওকে, এই গোটা জিনিসটাকে এবার আমরা একটু ছবির সাহায্যে দেখার চেষ্টা করব, ফরমেশন অফ এনার্জি ব্যান্ড ইন সলিডস। তাহলে এইটি হচ্ছে আমার ভ্যালেন্স ব্যান্ড, তার উপরে আছে কন্ডাকশন ব্যান্ড, মাঝখানে তাহলে অনেকটা জায়গা ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গাটা তাহলে কি বোঝাচ্ছে? এই যে ব্যান্ড গ্যাপ এনার্জি, দুটো ব্যান্ডের মধ্যে কি পরিমাণ এনার্জির গ্যাপ আছে সেটাই বোঝাচ্ছে এই ফাঁকা জায়গাটা। এখন একটা জিনিস একটু ভেবে দেখো, ইলেকট্রনগুলো কোন কোন জায়গায় আছে এখন। কিছু ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ডে আছে, যে ইলেকট্রনগুলো এনার্জি অ্যাবজর্ব করেছে তারা আবার ভ্যালেন্স ব্যান্ড থেকে জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে চলে গেছে। তার মানে ইলেকট্রনকে যদি আমি এখন খুঁজতে বেরোই তাদের অস্তিত্ব কোথায় পাওয়া যেতে পারে? হয় ভ্যালেন্স ব্যান্ডে, না হয় কন্ডাকশন ব্যান্ডে। মাঝখানের এই জায়গাটায় কিন্তু কোনো ইলেকট্রন থাকতে পারে না। ওই জন্য ওই জায়গাটার নাম ফরবিডেন এনার্জি গ্যাপ। ফরবিডেন মানে কি? নিষিদ্ধ। তার মানে ওইখানে কোনো ইলেকট্রন থাকার পারমিশন নেই, ওইটাকে ওই জন্য নিষিদ্ধ পটি বলা হয়। ঠিক আছে, এইবার প্রশ্ন হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো কি সরাসরি কন্ডাকশন ব্যান্ডে জাম্প করতে পারে? জটিলভাবে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাওয়া যায় যে ইলেকট্রনগুলো কিছু কিছু ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে শক্তি পায় না, যাতে করে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে এক লাফে পৌঁছে যাওয়া যেত, সেটা তারা পায় না।
তার ফলে কি হয়, ইলেকট্রনগুলো ভ্যালেন্স থেকে জাম্প তো করে কিন্তু কন্ডাকশনে পৌঁছানোর আগে ওই নিষিদ্ধ অঞ্চলে এসে থেমে যায়। এখন প্রশ্ন হচ্ছে, নিষিদ্ধ অঞ্চলে তো থামার জায়গা নেই, তার মানে সঙ্গে সঙ্গে ওকে আবার এনার্জি অ্যাবজর্ব করে হয় উপরে চলে যেতে হবে, না হলে এনার্জি রেডিয়েট করে নিচে নেমে চলে আসতে হবে। কিন্তু ওই যে ক্ষণিকের জন্য মাঝখানে ও কিছুক্ষণের জন্য যে দাঁড়ালো, ওটা যে লেভেলটায় দাঁড়ায় সেই লেভেলের একটা বিশেষ নাম আছে, যাকে বলা হয় ফার্মি লেভেল। ফার্মি লেভেল বা ফার্মি শক্তি স্তর। তার ডেফিনেশনটা তাহলে কি? ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে শক্তি সংগ্রহ করে জাম্প করার সময় ইলেকট্রনগুলি ক্ষণিকের জন্য নিষিদ্ধ পটিতে যে স্তরে অবস্থান করে তাকেই বলা হয় ফার্মি লেভেল। এবং এইখানে বেশিক্ষণ ইলেকট্রন দাঁড়াতে পারে না, তৎক্ষণাৎ তাকে হয় শক্তি সংগ্রহ করে কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে হবে, না হলে শক্তি বর্জন করে ভ্যালেন্স ব্যান্ডে নেমে চলে আসতে হবে। এই জিনিসটা বোঝানোর জন্য আমরা সিঁড়ির ধাপের উদাহরণ দিতে পারি। ধরো এই ধাপে ধাপে সিঁড়ি দিয়ে তুমি ওপরের দিকে উঠছো, তোমাকে তাহলে হয় সিঁড়ির এই ধাপে থাকতে হবে, না হলে এই ধাপে থাকতে হবে, না হলে এখানে থাকতে হবে। তুমি কি সিঁড়ির এই মাঝের এই উলম্ব জায়গাটায় কোনোদিনও থাকতে পারবে? থাকতে পারবে না। যদি তোমাকে বাই চান্স এই সিঁড়ির কোনায় এখানে তোমার পা পড়ে যায়, সঙ্গে সঙ্গে হয় তোমাকে উপরে উঠে চলে যেতে হবে, না হলে হড়কে নিচে নেমে চলে আসতে হবে। ওই সিঁড়ির কোনাটা হচ্ছে ফার্মি লেভেল। ঠিক আছে, নিচের ধাপটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড আর ওপরের ধাপটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এরকম ভাবে তুমি জিনিসটা মনে রাখতে পারো। তাহলে আমরা কি কি টার্মগুলো শিখলাম? একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড এবং তার এনার্জি, কন্ডাকশন ব্যান্ড এবং তার এনার্জি, মাঝখানে ব্যান্ড গ্যাপ এনার্জি, ফরবিডেন রিজিয়ন এবং ফার্মি লেভেল। এই সমস্ত তথ্যগুলোকে একত্রিত করে আমরা বলি ব্যান্ড থিওরি। সেই ব্যান্ড থিওরির সাহায্যে এবার আমরা কি করব, পরিবাহী, অর্ধপরিবাহী এবং অন্তরকের মধ্যে তুলনা করব। পরিবাহীর উদাহরণ হিসাবে আমরা একদম মেটাল বলে লিখে নিয়েছি, অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর এবং অন্তরক মানে ইনসুলেটর। তাহলে চলো দেখা যাক এদের ব্যান্ড ডায়াগ্রামগুলো কীরকম দেখতে হয়। মেটালের ক্ষেত্রে আমরা সবাই জানি, সামান্য কোনো একটু মানে কোনো বহিস্থ কোনো রকম এজেন্ট ছাড়াই এর মধ্যে ইজিলি কারেন্ট পাঠানো যায়। জাস্ট দু প্রান্তে দুটো ব্যাটারির পোল কানেক্ট করে দাও, কোনো উষ্ণতারও দেওয়ার দরকার পড়ে না, বাইরে থেকে এক্সট্রা কোনো এনার্জিও দেওয়ার দরকার পড়ে না, এমনি এমনি ইলেকট্রন ফ্রি ফ্লো করতে শুরু করে দেয়। এবং আমরা তো ছোট থেকে তাই পড়ে এসেছি যে মেটালের ক্ষেত্রে কি থাকে, মুক্ত ইলেকট্রন থাকে। যেই সমস্ত পদার্থে মুক্ত ইলেকট্রন থাকে, তড়িৎ পরিবহনে সাহায্য করে, তাকেই আমরা পরিবাহী, সুপরিবাহী বলি। তো এর ক্ষেত্রে ব্যান্ড ডায়াগ্রামটা কিরকম হয় জানো? ভ্যালেন্স ব্যান্ড তো থাকেই, কন্ডাকশন ব্যান্ডটা কি হয়, ভ্যালেন্স ব্যান্ডের সঙ্গে ওভারল্যাপ করে থাকে। দেখতেই পাচ্ছ মাঝখানে এখানে একটা রিজিয়ন তৈরি হয়েছে, যেখানে কন্ডাকশন ব্যান্ডের লোয়ার হাফটা আর ভ্যালেন্স ব্যান্ডের আপার হাফটা ওভারল্যাপ করে আছে। তাহলে ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রনগুলো ছিল, সেই ইলেকট্রনগুলো ভ্যালেন্স ব্যান্ডেও আছে, আবার কন্ডাকশন ব্যান্ডেও আছে। তাহলে ভ্যালেন্স থেকে কন্ডাকশনে আলাদা করে জাম্প করানোর জন্য কোনো এনার্জির কি দরকার পড়বে? পড়বে না। তাহলে এই ক্ষেত্রে ব্যান্ড গ্যাপ এনার্জি কত? প্রথম থেকেই ব্যান্ড গ্যাপ এনার্জির মান 0। এক্সট্রা কোনো এনার্জির দরকার পড়ে না, জাস্ট কন্ডাক্টরের দুদিকে একটা ব্যাটারি কানেক্ট করে দাও, ইলেকট্রন আপনি আপ ফ্লো করা স্টার্ট করে দেবে। ঠিক আছে, তাহলে এক্সাম্পল কি হচ্ছে? এক্সাম্পল হচ্ছে নর্মাল মেটালগুলো, যেমন অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এছাড়াও তোমার কপার, আয়রন ইত্যাদি, এইগুলো হচ্ছে আমার পিওর কন্ডাক্টরের উদাহরণ। এইবার আসি আমি ইনসুলেটারে। ইনসুলেটারের ক্ষেত্রে কি হয়, আগে উদাহরণ মনে করো। একটা ইনসুলেটর বা অন্তরকের উদাহরণ কাগজ হতে পারে, কাঠ হতে পারে। তো এইগুলোর ক্ষেত্রে আমরা যাই করি না কেন, যেই পরিস্থিতিই আরোপ করি না কেন, কোনোদিনই তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করানো যাবে না। হুইচ মিনস ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনকে কোনোদিনই কন্ডাকশনে পাঠানো যাচ্ছে না। আচ্ছা, ভ্যালেন্স থেকে ইলেকট্রনকে কন্ডাকশনে পাঠাবো কীরকম ভাবে? তাকে বাইরে থেকে এনার্জি সরবরাহ করে। তার মানে নিশ্চয়ই এখানে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করানোর জন্য যে পরিমাণ এনার্জি দরকার, তুমি কোনোদিনই সেটা বাইরে থেকে সাপ্লাই করতে পারবে না। তাহলে ব্যান্ড ডায়াগ্রামটা কীরকম হবে? ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড, মাঝখানে একটা হিউজ এনার্জির গ্যাপ, এবং সেইটা প্রায় নিয়ারলি 3 ইলেকট্রন ভোল্টের থেকে বেশি হয়। কিছু কিছু ক্ষেত্রে যেমন ডায়মন্ড একটা বেসিক উদাহরণ, ডায়মন্ডের ক্ষেত্রে এই ব্যান্ড গ্যাপ এনার্জির ভ্যালু 7 ইলেকট্রন ভোল্ট অবধি হয়ে যায়। ঠিক আছে, ইলেকট্রন ভোল্ট বলতে কি বোঝাচ্ছি আমি? ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻⁹ ইন্টু ভোল্টেজ। কেমন? তাহলে এইটাই হচ্ছে ব্যান্ড গ্যাপ এনার্জির ভ্যালু। এবং মাঝে ফরবিডেন এনার্জি গ্যাপটাও আমি দেখিয়ে দিয়েছি ছবিতে। ইনসুলেটরের উদাহরণ তাহলে এক্ষুনি আমি বলে দিলাম, উড মানে কাঠ, গ্লাস হতে পারে, কাঁচ, পেপার ইত্যাদি জিনিসপত্রগুলো। যাই হোক, এইবার আমি চলে যাব সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর মানে কি? সে কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি কন্ডিশন নিয়ে চলছে। কন্ডাক্টরের ক্ষেত্রে কি ছিল? কোনো ব্যান্ড গ্যাপ এনার্জিই ছিল না, ওভারল্যাপ করেছিল। আবার ইনসুলেটরের ক্ষেত্রে কি হলো? ব্যান্ড গ্যাপ এনার্জির ভ্যালুটা 3 ইলেকট্রন ভোল্টের থেকে বেশি হয়ে গেছিল।
তার মানে সেমিকন্ডাক্টর কি হবে, মেটালের মতো ওভারল্যাপও করবে না, আবার ইনসুলেটরের মতো এতটাও গ্যাপ হবে না, মাঝামাঝি একটা গ্যাপ নিয়ে দাঁড়িয়ে থাকবে। ছবিটা দেখতে হবে এরকম, ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড, মাঝখানে এনার্জির গ্যাপটা খুবই কম, নিয়ারলি 1 ইলেকট্রন ভোল্ট। এবার সেটা ডিপেন্ড করে, বিভিন্ন উদাহরণ আমি যখন দেবো তাদের কার ক্ষেত্রে এনার্জি গ্যাপ কত হয় সেগুলো আমি লিখেও দেবো। এইবার ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো ইজিলি কন্ডাকশন ব্যান্ডে জাম্প করে চলে যাবে যদি বাইরে থেকে আমি একটু এনার্জি দিই, কেননা এখন তো খুব বেশি এনার্জি দরকার পড়ছে না, 1 ইলেকট্রন ভোল্টের মতো এনার্জি দিলেই ইজিলি জাম্প করে চলে যাবে। ঠিক আছে, তাহলে সেমিকন্ডাক্টরের এক্সাম্পলগুলো লিখিয়ে কার ক্ষেত্রে কত ব্যান্ড গ্যাপ এনার্জি একটু একটু করে বলে দিচ্ছি আমি। সেমিকন্ডাক্টরের এক্সাম্পল, ফেমাস এক্সাম্পল দুটো আছে, একটা হচ্ছে জার্মেনিয়াম আর একটা হচ্ছে সিলিকন। জার্মেনিয়ামের ক্ষেত্রে এই যে ব্যান্ড গ্যাপ এনার্জিটা, তার ভ্যালুটা হয় নিয়ারলি 0.74 ইলেকট্রন ভোল্ট। আর সিলিকনের ক্ষেত্রে ব্যান্ড গ্যাপ এনার্জির ভ্যালু হয় নিয়ারলি 1.13 বা 1.1ও লেখা থাকে অনেক ক্ষেত্রে ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এইগুলো হচ্ছে নর্মাল মেটেরিয়াল মানে অ্যাটমিক এক্সাম্পল। এবার যদি কম্পাউন্ডের এক্সাম্পল আমি দিই, কম্পাউন্ড সেমিকন্ডাক্টর কি কি অ্যাভেলেবেল আছে নেচারে, সেগুলো হচ্ছে ক্যাডমিয়াম সালফাইড, তারপর গ্যালিয়াম আর্সেনাইড, তারপর আছে তোমার ইন্ডিয়ান ফসফাইড। এইবার আমি আসবো অর্গানিক কম্পাউন্ডের রেসপেক্টে কি আছে, এক্সাম্পল আছে। অর্গানিক কম্পাউন্ড, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা পরীক্ষাতে আসে, একটা অর্গানিক কম্পাউন্ডের উদাহরণ দাও যেটা সেমিকন্ডাক্টর। সেটা হচ্ছে অ্যানথ্রাসিন। অ্যানথ্রাসিন, ঠিক আছে। তাহলে এই গেল সেমিকন্ডাক্টরের স্ট্রাকচার। এইবার আর দুটো টার্ম তোমাদেরকে একটু আগে থেকে জেনে রাখতে হবে, সেটা কি, তার মানে বুঝতেই পারছো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে 1 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি এনার্জি বাইরে থেকে সাপ্লাই করে দিলেই ভ্যালেন্স ব্যান্ড থেকে কিছু ইলেকট্রন জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, ঠিক যেমন ছবিতে দেখতে পাচ্ছ। এখন প্রশ্ন হচ্ছে যে ইলেকট্রনগুলো জাম্প করে তো না হয় কন্ডাকশন ব্যান্ডে গেল, কিন্তু তারা আগে যেখানে ছিল ভ্যালেন্স ব্যান্ডে, সেইখানে তাহলে কি তৈরি হয়েছে, একটা ভ্যাকেন্সি তৈরি হয়ে গেছে না। আগে যেখানে ইলেকট্রন ছিল এখন সেখানে ইলেকট্রন নেই, মানে একটা ভ্যাকেন্সি তৈরি হয়েছে। এইবার ইলেকট্রন মানে তো নেগেটিভ চার্জ, তাহলে যেইখান থেকে নেগেটিভ চার্জ চলে গেছে সেই ভ্যাকেন্সিতে এখন একটু পজিটিভিটি তৈরি হয়ে গেছে, সেই পজিটিভ চার্জটাকে বলা হয় হোল। ঠিক আছে, হোল। এই হোল অ্যাকচুয়ালি কিন্তু কোনো পার্টিকেল নয়, হোল তার মানে কি, জাস্ট ভ্যাকেন্সি একটা। ঠিক আছে, দ্য ভ্যাকেন্সি ডিউ টু ল্যাক অফ ইলেকট্রন। কোনো স্থান থেকে ইলেকট্রন অপসারিত হয়ে গেলে সেখানে যে ভ্যাকেন্সিটা তৈরি হয় সেইটাকে আমরা হোল বলি। ঠিক আছে, এটা পুরোপুরি একটা কনসেপ্ট। কেন, কিরকম ভাবে কনসেপ্টটা এলো, যেমন ধরো অন্ধকার, অন্ধকার মানে কি, অন্ধকার কি কোনো বর্ণ, তা তো নয়, যেখানে আলো অনুপস্থিত সেটাকেই আমরা অন্ধকার বলি। ঠিক তেমন হোল কোনো পার্টিকেল নয়, যেখানে ইলেকট্রন নেই সেই জায়গার ভ্যাকেন্সিটাকে আমরা হোল বলি। তাহলে এইখান থেকে আমাদেরকে কতগুলো কথা একটু বুঝে নিতে হবে। কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে আমরা কি দেখেছিলাম, ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার উল্টো দিকে আসে, কনভেনশনাল কারেন্ট যেটাকে বলি। তার মানে হোল যেদিকে যাবে কারেন্ট সেদিকে যাবে। ওকে, ইলেকট্রন একটা নেগেটিভলি চার্জ, তাহলে ইলেকট্রনের ফ্লোয়ের উল্টো দিকে যদি কারেন্ট হয় তাহলে নিশ্চয়ই সেদিক থেকে একটা হোল এদিকে আসছে, তার মানে হোলের ডিরেকশনে কারেন্ট প্রবাহিত হবে, ইলেকট্রনের ডিরেকশনের উল্টো দিকে কারেন্ট প্রবাহিত হবে। তার মানে সেমিকন্ডাক্টর নিয়ে এরপর যখন আমরা আলোচনা করব সেখানে কিন্তু কারেন্ট কন্ডাকশন তাহলে করবে কারা, শুধু ইলেকট্রন নয়, ইলেকট্রনও কারেন্ট কন্ডাক্ট করবে, আবার হোলও কারেন্ট কন্ডাক্ট করবে। তাহলে আমরা যে যে টার্মগুলো শিখলাম এই দুটো স্লাইডে সেইগুলো কাজে লাগিয়ে এবার আমরা সেমিকন্ডাক্টরের শ্রেণী বিভাগ দেখতে পাবো। সেমিকন্ডাক্টরকে মেনলি দুভাগে ভাগ করা হয়, একটা পিওর সেমিকন্ডাক্টর আর একটা ইমপিওর সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরের বেসিক যে এক্সাম্পলগুলো সেগুলো আমি সাইডে লিখে রাখছি, একটা আমি ধরেছিলাম সিলিকন আর একটা নিয়েছিলাম জার্মেনিয়াম। তো সিলিকন এবং জার্মেনিয়ামের অ্যাটমিক স্ট্রাকচার যদি আমরা দেখি, প্রত্যেকেরই আউটার মোস্ট অরবিটে দেখব ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা 4টে, ভ্যালেন্স ইলেকট্রন দুজনের ক্ষেত্রেই 4টি করে। কেমন, তাহলে এই যে সিলিকন এবং জার্মেনিয়াম অ্যাটমগুলো নিজেদের মধ্যে তাহলে সমযোজী বন্ধন গঠন করবে, কিরকম ভাবে সেই সমযোজী বন্ধনগুলো গঠন করবে সেগুলো আমি একটু পরেই দেখাবো। এইবার আসি পিওর সেমিকন্ডাক্টর কখন বলবো।
পিওর সেমিকন্ডাক্টর তখনই বলা হবে যদি সিলিকনের ক্রিস্টাল নিয়ে তার মধ্যে শুধু সিলিকনই থাকে, বাইরে থেকে কিছু যদি ঢোকানো না হয়, কোনো রকম অশুদ্ধি যদি মিশে না থাকে, বা জার্মেনিয়াম থাকলে পিওরলি জার্মেনিয়াম, আর অন্য কেউ যেন না থাকে, সেইটাকে আমরা তখন বলবো পিওর সেমিকন্ডাক্টর। আর যদি সিলিকন বা জার্মেনিয়ামের ক্রিস্টাল যেটাই নিই না কেন, তার মধ্যে যদি এরা বাদ দিয়ে অন্য কেউ যদি ঢুকে বসে থাকে, তখন সেটাকে আমরা বলবো ইমপিওর। এবার পিওর আর ইমপিওরের অপর নামগুলোও একটু আমাদেরকে জেনে রাখতে হবে। পিওর সেমিকন্ডাক্টর হলে তাকে বলা হয় ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনজিক কথাটা মনে রাখবো কিরকম ভাবে, যা তার ভেতরে অলরেডি ছিল তাই আছে, বাইরে থেকে কিছু ঢোকেনি, ওই জন্য ইন কথাটা থাকবে। ঠিক আছে, তাহলে পিওরের মধ্যে এই ইন কথাটা থাকবে, এটা আমরা মনে রাখার জন্য ইউজ করতে পারি। তাহলে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর কিরকম ভাবে কাজ করে, তার স্ট্রাকচারটা কি, সেটা একটু বুঝিয়ে দিচ্ছি আমি। ধরো আমি এখন জার্মেনিয়ামের একটা ক্রিস্টাল নিলাম, তাহলে তার মধ্যে জার্মেনিয়াম অ্যাটমগুলো এরকমভাবে সাজানো আছে, ল্যাটিস স্ট্রাকচার এরকমভাবে দেখতে পাবো। প্রত্যেকটা জার্মেনিয়াম অ্যাটমের বহিস্থ কক্ষে 4টে করে ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন, সেটা এখানে দেখতেই পাচ্ছ পার্পেল ডটগুলো। আর এই ভ্যালেন্স ইলেকট্রনগুলো কি করবে, নিজেদের মধ্যে সমযোজী বন্ধন তৈরি করবে, এরকম দেখতে লাগবে সমযোজী বন্ধনটা। এইবার আমি আগের স্লাইডেই ব্যান্ড ডায়াগ্রাম দেখিয়েছিলাম, সেখানে কি বলেছিলাম, জার্মেনিয়ামের ক্ষেত্রে ব্যান্ড গ্যাপ এনার্জি কত হয়, নিয়ারলি 0.74 ইলেকট্রন ভোল্ট, যেই এনার্জিটা কিন্তু অত্যন্ত কম। এইটুকু এনার্জি সাপ্লাই করলেই ইজিলি ইলেকট্রনগুলো ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করে চলে যায়। তো সেই পরিমাণ এনার্জি দেখা গেছে সাধারণ রুম টেম্পারেচার থেকেই ও পেয়ে যায়। আমরা যখন ঘরে বসে আছি তখন আমাদের রুম টেম্পারেচার তো আছে, সেটা যে কোনো ঋতুতে যেরকম ইচ্ছা হতে পারে, কিন্তু তার একটা ভ্যালু তো আছে। তো সেই ভ্যালুটাই যে পরিমাণ এনার্জি দেয় সেটা 0.74টা ইজিলি দিয়ে দেয়, যার ফলে সমযোজী বন্ধন ছিন্ন করে কিছু ইলেকট্রন কিন্তু মুক্ত হয়ে যায়। যেমনটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, হিট এনার্জি এলো এবং সঙ্গে সঙ্গে এই জায়গায় একটা ইলেকট্রন ছিল, আমি আরেকবার দেখাচ্ছি। হিট এনার্জি এলে লক্ষ্য করবে, যেখানে আমি কার্সার দেখাচ্ছি, এই হিট এনার্জি পেয়ে এখান থেকে ইলেকট্রনটা এখানে রিলিজ হয়ে চলে গেছে। ঠিক আছে, তাহলে আবার যদি আরেকটু হিট এনার্জি পাঠানো হয়, তাহলে আবার একটা সমযোজী বন্ধন ছিন্ন করে আবার একটা ইলেকট্রন আবার বেরিয়ে যাচ্ছে, এরকমটা কিন্তু চলতে থাকবে। ঠিক আছে, এরকমটা চলতে থাকছে, দেখতেই পাচ্ছ। এইবার যেখান থেকে ইলেকট্রন বেরোলো সেই জায়গাগুলোতে আবার কি তৈরি হয়েছে, একটা করে ভ্যাকেন্সি তৈরি হয়েছে, সেগুলোকে আমি কি নাম বলেছিলাম, হোল। তার মানে ইলেকট্রন এবং হোল তৈরি হয়ে গেল। যেই ইলেকট্রন হোল তৈরি হয়ে গেল সঙ্গে সঙ্গে তার মানে আধান বাহক পেয়ে যাচ্ছে, মানে কি তড়িৎ প্রবাহ পাবো এবার আমরা। তাহলে সেই যে তড়িৎ প্রবাহটা পেলাম, সেই তড়িৎ প্রবাহটা পাচ্ছি কার জন্য, যে ইলেকট্রন হোলগুলো হিট এনার্জির ফলে তৈরি হয়েছে তাদের জন্য। ওই জন্য তাকে বলা হয় থার্মাল কারেন্ট। থার্মাল কারেন্ট, থার্মাল কারেন্টটা আসে কার জন্য, লিখে দিচ্ছি, ডিউ টু থার্মালি জেনারেটেড ইলেকট্রন অ্যান্ড হোলস। যে ইলেকট্রন এবং হোলগুলো হিট এনার্জির ফলে তৈরি হয়েছে তাদেরকে বলা হচ্ছে থার্মালি জেনারেটেড ইলেকট্রন এবং হোল, তার ফলে আমরা যে কারেন্টটা পেলাম তাকে বলা হচ্ছে থার্মাল কারেন্ট। কিন্তু দেখা গেছে এই রুম টেম্পারেচারের জন্য যে পরিমাণ ইলেকট্রন এবং হোল তৈরি হয়েছে তার সংখ্যাটা কিন্তু অত্যন্ত কম, যার ফলে থার্মালি যে কারেন্টটা কিন্তু অত্যন্ত কম, আমরা খুব বেশি পরিমাণ কারেন্ট এখান থেকে পাই না। তাই বেশি পরিমাণ কারেন্ট পেতে হলে তাহলে আমাকে কি করতে হবে, আরো বেশি বেশি ইলেকট্রন আর হোল তৈরি করতে হবে। সেই বেশি বেশি ইলেকট্রন আর হোল পাওয়ার জন্য এবার আমি কি করব, এই পিওর সেমিকন্ডাক্টরটার মধ্যে বাইরে থেকে কিছু মেটেরিয়াল ঢোকাবো, যার ফলে সেমিকন্ডাক্টর আর পিওর থাকবে না, সেটা এবার ইমপিওর সেমিকন্ডাক্টরে পরিণত হবে। যাই হোক, এখানে ছবির মধ্যে কোনটা কোভ্যালেন্ট বন্ড কোনটা কি বন্ড সেগুলো দেখিয়ে দেওয়া হবে একটু পরে। আর ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনগুলো জাম্প করে যখন যাচ্ছে, দেখতে পাচ্ছ ছবিটা এরকম দেখতে লাগবে। ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে প্রথমে ইলেকট্রনগুলো আছে এইখানে, এনার্জি গ্যাপটা কতটা, 0.74। তার মানে ওইটুকু এনার্জি বাইরে থেকে অ্যাবজর্ব করিয়ে দিলেই সঙ্গে সঙ্গে কি হবে, ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে জাম্প করবে, জাস্ট লাইক দিস। এরকম ভাবে ইলেকট্রনগুলো এক এক করে উপরের দিকে উঠতে থাকবে। বোঝা গেছে? তাহলে কিছু কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনও তৈরি হয়ে গেছে, আবার ভ্যালেন্স ব্যান্ডে কি হয়েছে, কিছু হোল চলে এসছে। আচ্ছা, ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে ভালো করে লক্ষ্য করো, ইলেকট্রন নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, তার মানে কারেন্ট কোন দিকে পাবো আমরা, উপর থেকে নিচের দিকে। ঠিক আছে, আবার ভালো করে ভেবে দেখো, এই যে এখানে এখন হোল তৈরি হলো তার নিচে তো আবার কিছু ইলেকট্রন আছে, হোলগুলো কি করবে, সেই ইলেকট্রনকে অ্যাবজর্ব করবে। তার মানে ইলেকট্রন নিচ থেকে আবার উপরের দিকে উঠে এলে সেইখানে আবার একটা হোল তৈরি হচ্ছে। তাহলে এইখানে হোল যাচ্ছে কোন দিক থেকে, হোল ওপর থেকে নিচের দিকে আসছে,
এর আগের বারেই আমি বলেছিলাম ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট যদি তার উল্টো দিকে তৈরি হয় তাহলে হোল যেদিকে যায় কারেন্ট সেদিকেই তৈরি হবে। তাহলে এখানেও কারেন্টের অভিমুখ কিন্তু ওপর থেকে নিচের দিকে, তার মানে আলটিমেটলি আমরা কিন্তু একটা স্টেডি কারেন্টের ফ্লো পাচ্ছি যার ডিরেকশন ওপর থেকে নিচের দিকেই হচ্ছে। তাহলে আমরা পিওর সেমিকন্ডাক্টর সম্বন্ধে যাবতীয় যে আইডিয়াগুলো জানার ছিল সেগুলো সবই আমরা পেয়ে গেলাম। এইখানে একটা ফর্মুলা একটু লিখিয়ে রাখতে হবে, যেটা আমাদের বোর্ডসের সিলেবাসে নেই কিন্তু কম্পিটিটিভের জন্য আমাদেরকে জানতে হয়। সেটা কি না, টেম্পারেচারের ফলে যে পরিমাণ ইলেকট্রন বা হোল তৈরি হচ্ছে তার সংখ্যাটাকে যদি আমরা এন সাফিক্সে আই দিয়ে রিপ্রেজেন্ট করি, আই ফর ইন্ট্রিনজিক, তার সংখ্যাটা ডিপেন্ড করছে কার উপর? টেম্পারেচারের উপর। টেম্পারেচার যত বাড়াবো এই এন আই এর পরিমাণও তত বাড়তে থাকবে। সেটা যে ফর্মুলা অনুযায়ী হয় সেই ফর্মুলাটা আমি লিখিয়ে দিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে এন আই প্রপোর্শনাল টু এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার মাইনাস ইজি ডিভাইডেড বাই 2kT। ওকে, যেখানে ইজি কি সবাই জানো, ব্যান্ড গ্যাপ এনার্জি, কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, আর টি হচ্ছে টেম্পারেচার, যে টেম্পারেচারটা অ্যাপ্লাই করে আমরা বাড়িয়েছি ইলেকট্রন হোলের সংখ্যা। ঠিক আছে, এই ভ্যালুগুলোর উপর বিচার করে আমরা তাহলে বার করে ফেলতে পারবো কোন টেম্পারেচারে কি পরিমাণ ইলেকট্রন বা হোল তৈরি হচ্ছে। প্রসঙ্গত আরেকটা কথা বলে রাখা দরকার, পিওর বা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে সংখ্যক ইলেকট্রন তৈরি হয় সেই সংখ্যকই হোল তৈরি হয়। ইলেকট্রন এবং হোল উভয়ের পরিমাণই সমান, ওই জন্য দুটোকেই আমরা ধরে নিয়েছি এনআই। কিন্তু এর পরে যেটা আমি দেখাবো সেইখানে কিন্তু ইলেকট্রন আর হোলের সংখ্যা আর সমান থাকবে না। কেন থাকবে না? প্রবলেমটা তো বুঝিয়ে দিয়েছি। পিওর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়েছে, থার্মালি জেনারেটেড কারেন্ট পেয়েছি যার পরিমাণটা অত্যন্ত কম। আমার টার্গেট কি? বেশি কারেন্ট পাওয়া। বেশি কারেন্ট পাওয়ার জন্য আমাকে আরো বেশি বেশি ইলেকট্রন আর হোল তৈরি করতে হবে। সেই কারণে আমি এখন বাইরে থেকে কি করব, কিছু অ্যাটমকে এর মধ্যে ঢুকিয়ে দেব। এই ঘটনাটাকে বলা হয় ডোপিং। বাইরে থেকে কোনো ফরেন এলিমেন্টকে ক্রিস্টালের মধ্যে ভেতরে ঢুকিয়ে দেওয়া, ইনজেক্ট করা, তাকে বলা হয় ডোপিং। তো সেই ডোপিং অনুযায়ী আমরা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর থেকে পেয়ে যাচ্ছি এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর নামটাও মনে রাখবো কিরকম ভাবে, এক্সটার্নালি কোনো অবজেক্টকে ঢোকানো হচ্ছে ওই জন্য সেটা হচ্ছে এক্সট্রিনজিক। ওকে, তো বাইরে থেকে আমি কিরকম অ্যাটম ডোপ করব তার উপর বেস করে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরকে আবার দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ। পি টাইপের পুরো নাম হচ্ছে পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর, আর এন টাইপ মানে নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর। কিভাবে নামগুলো এলো? পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে সেই সেমিকন্ডাক্টর যেখানে আধান বাহক হিসাবে মেজরিটি প্রদান করবে হোল, কেননা হোলগুলো পজিটিভলি চার্জড বলে আমরা ধরে নিই। তার মানে পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মেজরিটি আধান বাহক হচ্ছে হোল। আর এন টাইপ সেমিকন্ডাক্টর তার মানে কাকে বলবো? নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর মানে এখানে নেগেটিভিটি বেশি, আর নেগেটিভ চার্জ ক্যারিয়ারকে ইলেকট্রন। তার মানে এন টাইপ সেমিকন্ডাক্টর হলো সেই সেমিকন্ডাক্টরগুলো যেখানে আধান বাহক হিসাবে ইলেকট্রনের সংখ্যাটা বেশি। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমি এই জিনিসগুলো তৈরি করব, কারোর মধ্যে হোল বেশি কি করে করব, কারোর মধ্যে ইলেকট্রন কি করে বেশি করব, সেগুলো এবার দেখতে থাকো। প্রথমেই আমি তৈরি করব এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর মানে কি? নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর। আমি লিখে রাখছি, নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর তার মানে মেজরিটি হচ্ছে ইলেকট্রন, মেজরিটি ইলেকট্রন। আমরা প্রথম থেকেই জানি আমরা যে অর্ধপরিবাহী ক্রিস্টালটা নিচ্ছি সেটা সিলিকন হোক বা জার্মেনিয়াম হোক, তার সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা কটা? 4টে। তার মানে পাশাপাশি দুটো জার্মেনিয়াম বা পাশাপাশি দুটো সিলিকন নিজেদের মধ্যে সমযোজী বন্ধন তৈরি করে আছে। এইবার বাইরে থেকে এমন একটা অ্যাটমকে ঢোকাতে হবে যাতে করে আলটিমেটলি কতগুলো ইলেকট্রন আমার এক্সেস হয়ে যায়। সেটা কি করে পসিবল? জার্মেনিয়ামের সঙ্গে জার্মেনিয়াম হাত ধরে বসে আছে 4টে হাত, কেননা 4টে ভ্যালেন্সড। তার সঙ্গে আরেকজনকে যদি আমি ঢোকাই, সেও যদি 4টে হাত ধরে বসে থাকে, তাহলে তো আর কোনো এক্সেস ইলেকট্রন রইলই না। তাহলে বাইরে থেকে যাকে ঢোকাবো তার ইলেকট্রনের সংখ্যা 4টের থেকে বেশি হতে হবে, যাতে তার 4টে হাত জার্মেনিয়াম বা সিলিকনের 4টে হাতকে ধরে ফেলে এবং একটা দুটো এক্সেসও রয়ে যায়। এইবার আমরা ঢোকানোর সময় তো আমাদেরকে এই কথাটাও মাথায় রাখতে হবে যে জার্মেনিয়াম আর সিলিকন ক্রিস্টালগুলোর মধ্যে তো একটা নির্দিষ্ট দূরত্ব আছে, সেই দূরত্বের মধ্যে ফিট হতে হবে ওই অ্যাটমটাকে যাকে বাইরে থেকে ঢোকাচ্ছি। তাহলে ফিটিংসটা হবে কখন? যখন তার নির্দিষ্ট একটা ইলেকট্রন সংখ্যা থাকবে, এবং সেই নির্দিষ্ট ইলেকট্রন সংখ্যাটা আমরা কত নেব? 4-এর থেকে তো বেশি নিতে হবে ইলেকট্রনের সংখ্যা বাড়ানোর জন্য।
তাহলে 5টা নিয়ে নাও। তার মানে আমরা বাইরে থেকে যাকে ডোপ করব তার তার যোজ্যতা হতে হবে 5, মানে পেন্টাভ্যালেন্ট। হয়েছে? তার মানে পেন্টাভ্যালেন্ট অ্যাটমকে ডোপ করব, যেটাকে ডোপ করছি তাকে বলা হয় ডোপ্যান্ট। পেন্টাভ্যালেন্ট ডোপ্যান্ট দরকার। পেন্টাভ্যালেন্ট কি কি আছে? ফসফরাস আছে, ঠিক আছে, একটা ফেমাস পেন্টাভ্যালেন্ট। তাহলে সেটা ছবিটা এখন কিরকম দেখতে লাগবে দেখো। এই আমার জার্মেনিয়ামের ক্রিস্টালটা ছিল, তার মাঝখানে আমি কি করব, ওই পেন্টাভ্যালেন্টটাকে ঢুকিয়ে দেব। এই যে ঢুকে গেছে। ফসফরাস উদাহরণ ছিল, আর্সেনিক নিয়েছি, সেটাও একটা পেন্টাভ্যালেন্ট। তাহলে এবার আমি ডোপ করে দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে ডোপিংটা হয় কিরকম ভাবে, সেটাও একটু বলে রেখে দিই। ডোপিং হওয়ার অনেক রকম পদ্ধতি আছে। একটা খুব ফেমাস পদ্ধতি কি, জার্মেনিয়াম বা সিলিকনের ক্রিস্টাল নাও, সেই ক্রিস্টালের ওপর যেই অ্যাটমটাকে ডোপ করতে চাইছো তাকে বম্বার্ড করো। বম্বার্ড করা মানে কি, গুলির মতো তার উপর ছোড়া হচ্ছে অ্যাটমগুলোকে, হাই স্পিড নিয়ে তার উপর বম্বার্ড করা হচ্ছে, ঠিক যেমনটা নিউক্লিয়ার রিয়াকশনের ক্ষেত্রে হয়। একটা হালকা নিউট্রিয়ন দিয়ে একটা ভারী নিউট্রন, ভারী নিউক্লিয়াসকে আঘাত করা হয়। তাহলে ওই ব্যাপারটা এখানে হচ্ছে। এটা একটা উপায় হতে পারে। আরও একটা উপায় হতে পারে, একটা বদ্ধ চেম্বারের মধ্যে সিলিকন বা জার্মেনিয়ামের ক্রিস্টাল নিয়ে তার মধ্যে যাকে ডোপ করব তার ভেপারকে নেওয়া হয়, দিয়ে হাই প্রেশার অ্যাপ্লাই করা হয়। সেই হাই প্রেশারের ফলে কি হয়, জার্মেনিয়াম সিলিকন ক্রিস্টালের মধ্যে ওই ডোপ্যান্টের ভেপার অ্যাটমগুলো ঢুকে ঢুকে রয়ে যায়। ঠিক আছে? তো যাই হোক, এভাবে ডোপিংটা করা হয়। তো ডোপিং তো করলাম। ডোপিং করার পরে দেখতে পাচ্ছ আর্সেনিকের বাইরের কক্ষপথে 5টা ইলেকট্রন, জার্মেনিয়ামের বাইরে 4টে। তাহলে আর্সেনিকের 4টের সঙ্গে জার্মেনিয়ামের 4টের সমযোজী বন্ধন তৈরি হবে, কিন্তু আর্সেনিকের একটা এক্সট্রা রয়ে যাবে। দেখতে হবে জাস্ট লাইক দিস। দেখো, 4টে ইলেকট্রনের সঙ্গে সমযোজী বন্ধন তৈরি হয়ে গেছে, এই যে একটা ইলেকট্রন সে কিন্তু এক্সেস। এইবার আমি এখানে তোমাকে একটা ক্রিস্টালের ছোট্ট একটা অংশ দেখিয়েছি, এই ছোট্ট অংশের মধ্যে একটা ইলেকট্রন এক্সট্রা। তেমন আমি যদি জার্মেনিয়ামের একটা একটা ধরো একটা মানে কি বলবো, পাউডার মতো কিছু একটা নিই, তার মধ্যে তো লক্ষ লক্ষ কোটি কোটি অ্যাটম আছে। এবং আমি বাইরে থেকে যে আর্সেনিকটাকে ডোপ করেছি সেখানেও ওরকম লক্ষ লক্ষ অ্যাটম আছে। যার ফলে প্রত্যেকটা থেকে যদি একটা করে ইলেকট্রন এক্সট্রা হয়, তাহলে ওভারঅল কতগুলো এক্সট্রা ইলেকট্রন তৈরি হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো। ব্যাস, সঙ্গে সঙ্গে আধান বাহকের ক্ষেত্রে মেজরিটি ইলেকট্রনের সংখ্যা অনেকটা পরিমাণ বেড়ে গেল। এইবার আমরা যখন সামান্য এনার্জি অ্যাপ্লাই করব, সঙ্গে সঙ্গে আমরা কিন্তু প্রচুর পরিমাণে কারেন্ট পাওয়া শুরু করে দেবো। তার মানে এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করার যে আমার মেন ক্রাইটেরিয়া ছিল সেটা ফুলফিল হয়ে গেছে। তো এবার যদি আমরা একটু ডায়াগ্রামটা আরো ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে দেখো এইখানে তাহলে মেজরিটি হয়ে গেছে ইলেকট্রন। এইবার প্রশ্ন হচ্ছে, রুম টেম্পারেচার তো এখনো আছে, তাহলে রুম টেম্পারেচারের ফলে আগের বারে যে ঘটনাটা ঘটছিল সেটা এখানেও নিশ্চয়ই ঘটছে ভেতরে ভেতরে। কিছু সমযোজী বন্ধন ছিন্ন করে কিছু ইলেকট্রন এখনো বাইরে বেরোচ্ছে। তাহলে থার্মালি জেনারেটেড ইলেকট্রন কিন্তু এখনো তৈরি হচ্ছে, ঠিক যেমনটা ছবিতে দেখালাম। যার ফলে কিছু হোলও তৈরি হচ্ছে। তার মানে এখানে কিন্তু ইলেকট্রনের পাশাপাশি আধান বাহক হিসাবে কিছু হোলও থাকবে। কিন্তু সেই হোলের সংখ্যাটা খুবই কম। কেন কম? কেননা ওই হোলগুলো তৈরি হচ্ছে কিভাবে, থার্মালি জেনারেশনের ফলে। তাহলে এখানে ওই হোলগুলোকে আমরা তাহলে কি বলবো, মাইনরিটি। মাইনরিটি, তাহলে মাইনরিটি কি, হোল। এন টাইপের ক্ষেত্রে মেজরিটি হচ্ছে ইলেকট্রন, মাইনরিটি হচ্ছে হোল। কেমন? তাহলে এই যে মেজরিটি ইলেকট্রন, আর একটু ডিটেলে দেখি। এই যে মেজরিটি ইলেকট্রন, তার 90% আসছে কোথা থেকে, ডিউ টু ডোপিং। আর থার্মালি জেনারেশনের ফলেও কিছু সংখ্যক ইলেকট্রনের হোল তৈরি হয়েছে। তার মানে বাকি 10% ইলেকট্রনটা আসছে থার্মালি। আর যে মাইনরিটি, মাইনরিটি যে হোল, তার পুরো 100%টাই আসছে কোথা থেকে, থার্মালি। কেননা বাইরে থেকে তো আর হোল ডোপ করিনি, তার মানে ওর 100%টাই আসছে থার্মালি। এই কথাগুলো একটু মনে রাখবো আমরা। এইবার দেখতেই পাচ্ছি তাহলে থার্মালি জেনারেটেড ইলেকট্রনও তৈরি হচ্ছে, একই সঙ্গে থার্মালি জেনারেটেড হোলগুলোও তৈরি হচ্ছে। বোথ কম্বিনেশনের ফলে আমরা কারেন্টটা পাচ্ছি। এইবার আমরা এন টাইপ সেমিকন্ডাক্টরের ব্যান্ড ডায়াগ্রামটা একটু বোঝার চেষ্টা করব। তাহলে আমি আবার ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড দেখিয়ে দিয়েছি। আমি এখানে জার্মেনিয়াম ক্রিস্টাল ইউজ করেছি বলে তার মাঝখানে এনার্জি ব্যান্ড গ্যাপটা কত, 0.74 দেখানো আছে। এখন তার মানে কি হয়েছে, এন টাইপের ক্ষেত্রে কতগুলো মেজরিটি ইলেকট্রনের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো সেই মেজরিটি ইলেকট্রনগুলো তো এখন ক্রিস্টালের মাঝখানে মাঝখানে ফাঁকে ফাঁকে ঘোরাঘুরি করছে, তারা তো ফ্রি ইলেকট্রন।
এবং তারা সরাসরি তো কন্ডাকশন ব্যান্ডে যেতেও পারছে না, কেননা বাইরে থেকে এনার্জি তারা এখনো পায়নি সাফিসিয়েন্ট। তার মানে তারা কোন জায়গাটায় গিয়ে ঘোরাঘুরি করবে জানো তো? কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি তারা একটা ঘাঁটি তৈরি করবে নিজেদের। কেননা ভ্যালেন্স ব্যান্ডের ভেতরে তো তারা ঢুকতে পারছে না, ভ্যালেন্স ব্যান্ডে তো সমস্ত ইলেকট্রন নিজেদের মধ্যে অলরেডি হাত ধরাধরি করে বসেই আছে। তাহলে ওই যে মুক্ত ইলেকট্রনগুলো বাইরে ঘোরাঘুরি করছে, ভ্যালেন্স ব্যান্ড দরজা বন্ধ, তারা সেখানে ঢুকতে পারবে না। ঢোকার একমাত্র জায়গা কোথায়? কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড খালি পড়ে আছে, ওখানে সবসময় ইলেকট্রনের জন্য ওয়েলকাম। তার মানে ওই যে এক্সেস ইলেকট্রনগুলো বাইরে থেকে ঢুকেছে, তারা কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি একটা ঘাঁটি তৈরি করেছে নিজেদেরকে। তো সেইখানে তারা সমস্ত সেজে বসে আছে। আর ওই যে ঘাঁটিটা তৈরি করেছে, সেইখান থেকে কন্ডাকশন ব্যান্ডে ওঠার জন্য খুবই কম অ্যামাউন্ট অফ এনার্জি দরকার, যার ভ্যালুটা দেখতেই পাচ্ছ কত লেখা আছে, 0.045 ইভি। তার মানে প্রচণ্ড কম, রুম টেম্পারেচারটা থাকলেই এনাফ। সঙ্গে সঙ্গে কি হবে, ওরা ওইখান থেকে উঠে জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। এবং ওই যে ঘাঁটিটা তৈরি করেছে, সেই ঘাঁটিটাকে আমরা কি বলি? ডোনার লেভেল, বাংলায় যাকে বলা হয় দাতা স্তর। ডোনার কেন নাম হলো? কেননা বাইরে থেকে ইলেকট্রন ডোনেট করেছে ও, ঠিক আছে? ইলেকট্রনের সংখ্যা বেড়েছে, যে আর্সেনিক অ্যাটমটা এসছিল সে আমার জার্মেনিয়াম ক্রিস্টালটাকে কিছু পরিমাণ ইলেকট্রন ডোনেট করেছে, ওই জন্য ওই যে টেম্পোরারি লেভেলটা, ওই লেভেলটাকে বলা হয় ডোনার লেভেল। তাহলে ডোনার লেভেল থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করার জন্য কত এনার্জি দরকার? খুবই কম, সামান্য একটু রুম টেম্পারেচার পেলেই হলো, সঙ্গে সঙ্গে ও ওখান থেকে ওখানে উঠে চলে গেল। দেখতেই পেলে আশা করি। তাহলে এইভাবে এইখানে যতগুলো ইলেকট্রন থাকবে ওই ডোনার লেভেলে, সবাই ঝপঝপ ঝপঝপ করে কন্ডাকশনে জাম্প করে করে চলে যাবে এবং আমরা প্রচুর পরিমাণে কারেন্ট ফ্লো পাবো। আবার রুম টেম্পারেচারের জন্য বলেছিলাম কিছু পরিমাণ মাইনরিটিও তৈরি হয়, সেই মাইনরিটিগুলো আসবে কোথা থেকে? ভ্যালেন্স ব্যান্ড থেকে। তাহলে রুম টেম্পারেচার পেলে তারাও আবার ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করছে, ঠিক যেমনটা আগে করছিল। তো সেটা এখানেও হচ্ছে। তো সেইটার জন্যও কারেন্ট পাবো, কিন্তু তার পরিমাণটা খুবই কম। ম্যাক্সিমাম কারেন্টটা পাবো ডিউ টু মেজরিটি। আর এন টাইপের ক্ষেত্রে মেজরিটি তার মানে কি? এন টাইপ মানে নেগেটিভ টাইপ, তার মানে মেজরিটি ইলেকট্রন। এই কথাগুলো আমরা একটু মনে রাখবো। চ্যাপ্টারটা পুরোপুরি থিওরিটিক্যাল চ্যাপ্টার, তো এইখানে করার জন্য কিন্তু আমাদেরকে এরকমভাবে গল্পের মতো করে থিওরিটা মনে রাখতে হবে। তাহলে ছবিতে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর পুরোটা দেখতে পেলাম। এইবার এন টাইপ সেমিকন্ডাক্টর যেই আমাদের পড়া হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমরা চলে যাব কোথায়? আচ্ছা হ্যাঁ, আর একটা কথা বলে রাখা ভালো, যে জার্মেনিয়ামের ক্ষেত্রে আমি তো এখানে জার্মেনিয়াম দেখিয়েছি, জার্মেনিয়ামের ক্ষেত্রে তাহলে এই এনার্জির গ্যাপটা কত পেয়েছি? 0.045। সিলিকনের ক্ষেত্রেও ভ্যালুটা পাওয়া যায় 0.01-এর কাছাকাছি, ঠিক আছে? খুব বেশি গ্যাপ নয়, খুবই অল্প সংখ্যক গ্যাপ। তো এইবার আমরা চলে যাব পি টাইপ সেমিকন্ডাক্টরে। পি টাইপ মানে কি? পজিটিভ টাইপ। তাহলে আমি ছবিতেই এখানে দেখিয়ে দিচ্ছি, পি টাইপ সেমিকন্ডাক্টর মানে পজিটিভ টাইপ। তার মানে ক্লিয়ারলি বুঝতে পারছো এর ক্ষেত্রে মেজরিটি কে? মেজরিটি সে হবে যে আসলে পজিটিভিটি বাড়বে, মেজরিটি হবে হোল। তাহলে মেজরিটি হোল মানে কি? ইলেকট্রনের ভ্যাকেন্সি তৈরি করতে হবে আমাকে। তাহলে জার্মেনিয়ামের তো বহিস্থ কক্ষপথে 4টে ইলেকট্রন তো আছেই, আমাকে মাঝখানে এমন একজনকে ঢোকাতে হবে যে জার্মেনিয়ামের 4টে হাতের সঙ্গে 4টা হাত ধরবে না, মিনিমাম 3টে ধরবে এবং একটা ফাঁকা পড়ে থাকবে। ওই যে ফাঁকাটা পড়ে রইলো, ব্যাস সঙ্গে সঙ্গে ওখানে তার মানে একটা হোল তৈরি হয়ে গেছে। তাহলে কাকে ঢোকাবো? এমন একজনকে ঢোকাবো যার বাইরের কক্ষপথে 4-এর কম ইলেকট্রন আছে, তবে গিয়ে তো ভ্যাকেন্সি তৈরি হবে। আর 4-এর কম মানে আবার কত কম? খুব বেশি কম নয়, একটা কম, তার মানে ট্রাইভ্যালেন্ট। ট্রাইভ্যালেন্ট ডোপ্যান্ট। একটা ট্রাইভ্যালেন্ট ডোপ্যান্টের উদাহরণ হিসাবে অ্যালুমিনিয়াম, ঠিক আছে? তো সেইটাকে আমি ডোপ করে দিলাম। এবং ডোপ কিরকম ভাবে করব? ওই আগের পদ্ধতি, একটা ইনফিউশন হতে পারে, মানে তোমার হাই প্রেশার দিয়ে ভেপারটাকে ঢোকানো, অথবা বোম্বার্ডমেন্ট। অ্যালুমিনিয়াম একটা উদাহরণ হতে পারে, ইন্ডিয়াম হতে পারে। এখানে ইন্ডিয়ামটা দেখানো হয়েছে, অ্যালুমিনিয়াম ধরেও করতে পারো, একই ব্যাপার। দেখো যেটা ঢুকেছে তার বাইরের কক্ষপথে 3টে মাত্র ইলেকট্রন আছে। ইলেকট্রনগুলোকে আমি একটু অন্য কালার দিয়ে রিপ্রেজেন্ট করে দিচ্ছি, ইয়েলো কালার দিয়ে, যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে ওই 3টে ইলেকট্রন জার্মেনিয়ামের 4টে ইলেকট্রনের মধ্যে 3টেকে নেবে, দিয়ে সমযোজী বন্ধন গঠন করবে। আর দেখো এইখানে একটা ভ্যাকেন্সি তৈরি হয়ে আছে, এইখানে কোনো ইলেকট্রন ছিল না, ব্যাস সঙ্গে সঙ্গে ওখানে তার মানে একটা হোল ঢুকে গেছে। এইবার একটা অ্যাটমের জন্য একটা হোল, এরকম তো অসংখ্য অ্যাটম ডোপ করেছি আমি, তাদের প্রত্যেকটা থেকে একটা করে হোল তৈরি হয়েছে, মানে মেজরিটি হোলের সংখ্যা এখন বেড়ে গেছে। এবার মেজরিটি আছে মানে আবার মাইনরিটিও আছে,
মাইনরিটিটা কেন থাকবে? রুম টেম্পারেচারের জন্য, ঠিক যেমনটা সেখানে হয়েছিল। রুম টেম্পারেচার তো সবসময় অ্যাভেলেবেল, তার জন্য কিছু পরিমাণ সমযোজী বন্ধন তো ভাঙছে। তাহলে সমযোজী বন্ধন ছিন্ন করে আবার সেই ইলেকট্রন কিছু না কিছু কিন্তু বেরোচ্ছে, অল্প সংখ্যক হলেও বেরোচ্ছে, যার ফলে থার্মালি জেনারেটেড ইলেকট্রনও তৈরি হচ্ছে, থার্মালি জেনারেটেড হোলও তৈরি হচ্ছে। ওই যে থার্মালি জেনারেটেড ইলেকট্রনটা তৈরি হলো, সেই এখন আমার মাইনরিটি। তার মানে মাইনরিটি হচ্ছে ইলেকট্রন। এবার আসা যাক কার পরিমাণটা কতটা। তাহলে মেজরিটি যে হোল, তার 90% আসছে ডিউ টু ডোপিং, আর 10% আসছে ডিউ টু টেম্পারেচার। আর মাইনরিটি যে ইলেকট্রন, তার পুরো 100%টাই আসছে ডিউ টু রুম টেম্পারেচার। ক্লিয়ার হলো? এইবার আমি আসি, এইখানে তো তাহলে হোলের সংখ্যাও বাড়ছে, ইলেকট্রনের সংখ্যাও বাড়ছে। তাহলে একই রকমভাবে যদি আমি আবার ব্যান্ড ডায়াগ্রামের সাহায্যে জিনিসটা বুঝতে চাই, তাহলে সেটা দেখতে কিরকম লাগবে। তো ব্যান্ড ডায়াগ্রামটা এখানে দেখতে পাচ্ছ, নিচে ভ্যালেন্স ব্যান্ড, উপরে কন্ডাকশন ব্যান্ড, এবং মাঝে ব্যান্ড গ্যাপ এনার্জি ফর জার্মেনিয়াম 0.74 ইভি। এইখানে এবার মেজরিটি যে হোলগুলো তৈরি হয়েছে, সেই হোলগুলো তাহলে কাছাকাছি ঘাঁটি বাঁধবে। এখানে তো এতগুলো হোল আমরা দেখতে পাচ্ছি। হোলের টেন্ডেন্সি কি? সবসময় ইলেকট্রন অ্যাকসেপ্ট করা। হোল মানে তো একটা ভ্যাকেন্সি, সে সবসময় চাইছে ইলেকট্রন গিলে নিয়ে সেই গর্তটাকে পূর্ণ করা। তার মানে ইলেকট্রন সে টানবে কোথা থেকে? যেখানে অলরেডি ইলেকট্রন আছে। আর ইলেকট্রন অলরেডি আছে কোথায়? ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে জোড় বেঁধে বসে আছে। তার মানে ইলেকট্রন যদি টানতে হয় ওখান থেকেই টানো। তার মানে ওই যে হোলগুলো, তারা ঘাঁটি গেড়েছে কোন জায়গায়? ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি। এবার হোল কি করছে? ইলেকট্রন গ্রহণ করছে, মানে অ্যাকসেপ্ট করছে। তো আগের ক্ষেত্রে ইলেকট্রন ডোনেট করেছিল এন টাইপের ক্ষেত্রে, ওই জন্য ওটাকে ডোনার লেভেলে বলেছিলাম। এই ক্ষেত্রে যে লেভেলটা, সে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে, ওই জন্য এইটাকে বলা হবে অ্যাকসেপ্টার লেভেল। অ্যাকসেপ্টার লেভেল কোথা থেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে? ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে। তাহলে ওইখান থেকে ইলেকট্রনগুলো গিয়ে হোলের ঘাটতি যেই মিটিয়ে দিল, সঙ্গে সঙ্গে আবার ভ্যালেন্স ব্যান্ডে একটা ঘাটতি তৈরি হয়ে গেল। তার মানে আমরা এরকম ভাবতে পারি, ওপর থেকে হোলটা নিচে নেমে চলে এলো, আবার ওই হোলটা তার নিচ থেকে কোনো একটা ইলেকট্রন আবার অ্যাট্রাক্ট করবে। অ্যাট্রাক্ট করলে কি হবে? সেইখানে আবার একটা হোল তৈরি হবে। এই ঘটনা যেমন চলতে থাকবে, মানে হোল ওপর থেকে নিচের দিকে নামতে থাকছে। আবার থার্মালি জেনারেটেড ইলেকট্রনগুলো আবার ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করছে। তার মানে ইলেকট্রন ওপরের দিকে উঠছে, হোল নিচের দিকে নামছে। তার মানে আলটিমেটলি কারেন্ট কোন দিকে পাচ্ছি? ইলেকট্রনের উল্টো দিকে এবং হোলের দিকে। তার মানে ওপর থেকে নিচের দিকে আমরা একটা কারেন্ট পাচ্ছি। বোঝা গেছে? এই হচ্ছে গোটা ডায়াগ্রামটা। এবং এইখানে আমরা এনার্জির গ্যাপটাও দেখিয়ে রেখে দিচ্ছি, যে হোল ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করার জন্য 0.05 ইভি পরিমাণ এনার্জি পেলেই যথেষ্ট, এবং সেটা রুম টেম্পারেচার থেকেই সে পেয়ে যায়। ঠিক আছে? তো এইভাবে গোটা স্ট্রাকচারটা কাজ করে। এখন একটা প্রশ্ন আমার বলার আছে। সেই প্রশ্নটা হচ্ছে, পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করার জন্য তার মানে ডোপিং তো করতে হয়েছে। তো ডোপিং করার আগে এবং পরে এদের ইলেকট্রিসিটির কি কোনো চেঞ্জ হয়েছে? মানে এদের তড়িৎ ধর্মের কি কোনো পরিবর্তন হয়েছে? কেউ কেউ ভাবতে পারো পি টাইপ সেমিকন্ডাক্টরে হোলের পরিমাণ বাড়ছে, মানে সেটা হয়তো ক্যাটায়নে পরিণত হয়েছে, মানে তার আলটিমেট টোটাল চার্জটা হয়তো পজিটিভ হয়ে গেছে। আবার কেউ কেউ ভাবতে পারে এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রন মেজরিটি, তার মানে হয়তো তার টোটাল আধানটা এখন ঋণাত্মক হয়ে গেছে। উত্তরটা কিন্তু দুটোই ভুল। উত্তর কি? দুই ক্ষেত্রেই টোটাল স্ট্রাকচারের মোট ইলেকট্রিসিটি কিন্তু নিউট্রাল থাকবে। কেন নিউট্রাল থাকবে? আমার জার্মেনিয়াম ক্রিস্টালটা বা সেমি সিলিকন ক্রিস্টালটা, ইনিশিয়ালি সেই ক্রিস্টালের টোটাল ইলেকট্রিসিটি কত ছিল? 0। কেননা সে তো নিউট্রাল পজিশনে ছিল। আবার তার মধ্যে যে আমি ট্রাইভ্যালেন্ট বা পেন্টাভ্যালেন্ট যাকেই এনে ডোপ করলাম না কেন, তাকেও প্রকৃতি থেকে যখন এনেছি সেও তো নিউট্রাল ছিল। তাহলে নিউট্রালের মধ্যে নিউট্রাল ঢুকলে তো আলটিমেটলি নিউট্রালই আছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার যে ইলেকট্রনের সংখ্যাটা বাড়লো এন টাইপের ক্ষেত্রে, তাহলে তার কি কোনো ভ্যালু নেই? আচ্ছা, বোঝো, ইলেকট্রনের সংখ্যা যে বেড়েছে, ওই এক্সেস ইলেকট্রনটা নিয়ে এসেছিল কে? এই বাইরে থেকে যে ঢুকেছিল। তো সে যতগুলো ইলেকট্রন নিয়ে এসছে ততগুলো তো প্রোটনও নিয়ে এসছে, কেননা আলটিমেটলি সে তো ছিল নিউট্রাল। তাহলে এখানে ইলেকট্রনের সংখ্যা বেড়েছে মানে প্রোটনের সংখ্যাও বেড়েছে। তার মানে আলটিমেট ইলেকট্রিসিটিটা কি রয়ে গেছে? নিউট্রালই রয়ে গেছে না? ঠিক সেরকম ভাবে যখন আমি ট্রাইভ্যালেন্ট ডোপ করেছি, তখন একটা ইলেকট্রনের অভাব তৈরি হয়েছে। যেমন ইলেকট্রনের অভাব ছিল, তখন তো হোলেরও অভাব ছিল। তার মানে যে ঢুকেছে সেও ছিল নিউট্রাল, আর যার মধ্যে ঢুকিয়েছি সেও ছিল নিউট্রাল। তার মানে আলটিমেটলি কে বাড়লো কে কমলো সেটা না দেখে, নিউট্রালের মধ্যে নিউট্রাল ঢুকেছে মানে আলটিমেটলি নিউট্রাল থাকবে, এরকম ভাবে মনে রাখতেও পারো তোমরা। তার মানে ইলেকট্রিসিটির কিন্তু কোনো চেঞ্জ হবে না।
তার টোটাল চার্জ সবসময় নিউট্রাল ছিল, নিউট্রাল থাকবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা বোর্ডসের ক্ষেত্রেও কিন্তু আসে। তাহলে আজকের ভিডিওতে আমরা সেমিকন্ডাক্টর কিভাবে কাজ করে সেটা দেখলাম, সেমিকন্ডাক্টরের স্ট্রাকচার বুঝলাম, তাকে পিওর সেমিকন্ডাক্টর হলে কি দেখলাম, সাধারণ রুম টেম্পারেচারের জন্য সমযোজী বন্ধন ছিন্ন করে কিছু ইলেকট্রন কিছু হোল তৈরি হয়, তাদের দুজনেরই সংখ্যা সেম থাকে, খুব ক্ষীণ পরিমাণ আমরা একটা কারেন্ট পাই। যদি এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করি সেক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা বাড়াতে হবে, তার মানে যাকে ডোপ করব তার মধ্যে 4টের বেশি ইলেকট্রন থাকতে পারে, ওই জন্য পেন্টাভ্যালেন্ট ডোপ করলাম। পি টাইপ তৈরি করার জন্য হোলের সংখ্যা বাড়াতে হবে, মানে ইলেকট্রনের ভ্যাকেন্সি ক্রিয়েট করতে হবে, তাহলে যাকে ঢোকাবো তার মধ্যে ইলেকট্রন যেন কম থাকে, 4টের কম থাকে। কটা ঢোকালাম? 3টে, তার মানে ট্রাইভ্যালেন্ট ডোপ করলাম। বোঝা গেছে? ইন্ট্রিনসিকের ক্ষেত্রে মানে পিওর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু টোটাল ইলেকট্রন সংখ্যা এবং টোটাল হোল সংখ্যা সেম ছিল। এন টাইপের ক্ষেত্রে কিন্তু তা নয়, এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা ভেরি ভেরি গ্রেটার দেন হোল সংখ্যা। আবার পি টাইপের ক্ষেত্রে তাহলে কি হবে? পি টাইপের ক্ষেত্রে কিন্তু হোল সংখ্যা ভেরি ভেরি গ্রেটার দেন ইলেকট্রন সংখ্যা। এইগুলো আমরা মনে রাখবো। এইগুলো কাজে লাগিয়ে আমাদের প্রথম ম্যাথমেটিক্যাল ফর্মুলা আসবে, যেটা আমরা পরের ভিডিওতে ডিসকাস করব, যাকে বলা হয় ভর ক্রিয়া সূত্র। সেইটা নিয়ে কিছু অঙ্ক আমাদেরকে করতে হবে। তো আবার পরের ভিডিওতে দেখা হবে।